আমন্ত্রণ দেশ জনপদ লাইভে আপনাদের সঙ্গে আছে আমি মনস সাদাত। ছুটির দিনের বাজার পরিস্থিতি জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফাহিম ইউসুফ। ফাহিম, বাজারে নিত্যপণ্যের দাম কেমন দেখছেন? দর নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন আমাদের জানাবেন। রাজধানীর কারওয়ান বাজারে কিন্তু সকাল থেকে আমরা যে চিত্রটি দেখতে পেয়েছি সেটি কিন্তু গত সপ্তাহের তুলনায় অনেকটাই দাম বৃদ্ধি পেয়েছে। যে কাঁচা বাজারের জিনিসপত্র রয়েছে সেগুলো, নিত্যপণ্যের যে সকল পণ্যগুলো রয়েছে সেখানে কিন্তু সবথেকে বেশি উত্তাপ ছড়াচ্ছে যে সবজির বাজার রয়েছে সেখানে। সবজির বাজারে কিন্তু কিছুক্ষণ আগে আমি জানাচ্ছিলাম যে সবজির বাজারে যে সার্বিক অবস্থা সেটি কিন্তু অনেকটাই গত সপ্তাহের থেকে কিছু ক্ষেত্রে 10 থেকে 30 এবং 40 টাকা পর্যন্ত কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে কিছু কিছু সবজির। এই মুহূর্তে আমি রয়েছি যে চালের আড়ত রয়েছে, চালের আড়তে আমরা চালের আড়ত পর্যবেক্ষণ করে যেটি দেখতে পেয়েছি যে চালের দামও কিন্তু ঈদ পরবর্তী যে বাজার সেই ঈদের পর থেকে কিন্তু বাজারে নিয়মিত দাম বৃদ্ধি পাচ্ছে। এবং আমরা যেটি দেখতে পেয়েছি যে মিনিকেট এখানে বিক্রি হচ্ছে 82 থেকে 86 টাকা কেজি দরে। এছাড়া চিনি গুঁড়া বিক্রি হচ্ছে 108 থেকে 118 টাকা দরে। এছাড়া আটাশ যে চালটি রয়েছে সেটি বিক্রি হচ্ছে 50 থেকে 56 টাকা দরে। এখানকার যে সার্বিক অবস্থা যে চালের বাজারেও কিন্তু যে বিক্রেতারা বলছেন এখন পর্যন্ত তারা কিন্তু দাম কমতে দেখেননি ঈদের পরবর্তী যে বাজার সে বাজারে। ঈদের পর থেকে কিন্তু নিয়মিত বিরতিতেই চালের দাম কিন্তু বিভিন্ন সময় 2 থেকে 3 টাকা দরে প্রতি সপ্তাহেই বাড়ছে। এই ক্ষেত্রে দাম বৃদ্ধির পেছনে যে তারা বলছেন যে সিন্ডিকেট দায়ী এবং বলছেন যে চালের মজুদ বৃদ্ধি করে কিন্তু সিন্ডিকেটটা প্রতি নিয়মিত বিরতিতে এই চালের বাজারে চাল না ছেড়ে তারা কিন্তু জমিয়ে রেখে যে কৃত্রিম যে সংকট তৈরি করে, কৃত্রিম সংকটের মাধ্যমেই মূলত চালের বাজার নিয়ন্ত্রণের চেষ্টা চলছে কোনো একটা মহলের পক্ষ থেকে। এবং তারা বলছেন যদি সিন্ডিকেট নিয়ন্ত্রণ সম্ভব না হয় সেক্ষেত্রে চালের বাজার কিন্তু খুব দ্রুত স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই। এছাড়া অন্যদিকে যদি আমি বলি যে মাছের বাজারের বর্তমান অবস্থা, মাছ এবং মাংসের বাজার কিন্তু অনেকটাই, মাছের বাজার ঊর্ধ্বগতি থাকলেও মাংসের বাজার কিন্তু অনেকটাই পূর্বের দামে স্থিতিশীল বলা যায়। মাছের বর্তমান যে বাজার রয়েছে সেখানে কিন্তু ইলিশের দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে এবং ইলিশের বাজার কিন্তু অনেকটাই চড়া। ইলিশ সহ যে মানসম্মত অন্য যে সকল মাছগুলো রয়েছে সেগুলোর দাম অনেকটাই চড়া থাকলেও আমরা দেখতে পেয়েছি যে নিত্য পণ্যের বাজারে যে মাছগুলো সবচেয়ে বেশি বিক্রি হয় তেলাপিয়া, পাঙ্গাস থেকে শুরু করে অন্যান্য মাছের দাম কিন্তু অনেকটাই স্থিতিশীল দেখা গিয়েছে। এবং তারা বলছেন যে মাছের বাজারে ঈদের পরে যে দাম বৃদ্ধি পেয়েছে সেই দামে কিন্তু এখনও স্থিতিশীল রয়েছে। ঈদের আগের যে বাজারটি ছিল সেই তুলনায় কিন্তু দাম কমেনি। তারা বলছেন, ক্রেতারা বলছেন যে এখানে মাছের যে দাম বৃদ্ধির পেছনে রয়েছে মূলত যে সরবরাহ কমের পাশাপাশি বর্তমানে যেহেতু বর্ষা এখানে বিভিন্ন ক্ষেত্রে কাঁচা বাজার এবং এখানে মাছের বাজারেও কিন্তু খুব কম মাছ আসছে। এদিকে যদি বলি যে গরু এবং খাসির মাংসের বর্তমান অবস্থা সেটি কিন্তু আগের দামেই তারা বিক্রি হচ্ছে। তা এখন পর্যন্ত কিন্তু গরু এবং খাসির দাম বৃদ্ধি নিয়ে কোনো কথা শোনা যায়নি। কিছু ক্ষেত্রে আমরা শুনতে পেয়েছি যে ডিমের যে বাজার রয়েছে সেটি অনেকটা বৃদ্ধির খবর পাওয়া গেলেও এখন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি ডজন প্রতি ডিম বিক্রি হচ্ছে 120 থেকে 130 টাকা দরে। এই ছিল রাজধানীর কারওয়ান বাজারের সার্বিক অবস্থা নিয়ে সর্বশেষ। ফাহিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর কারওয়ান বাজার থেকে জানাচ্ছিলেন নিত্যপণ্যের বাজার পরিস্থিতি আমাদের সহকর্মী ফাহিম। সাপ্তাহিক ছুটির দিনে ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতে জমে উঠেছে চাঁদপুরে মাছের বাজার। বাজারে ইলিশের পাশাপাশি পর্যাপ্ত দেশীয় মাছ থাকলেও বিক্রি হচ্ছে চড়া দামে। এ নিয়ে আরো জানাতে বিস্তারিত চাঁদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শরীফ আহমেদ। শরীফ, বাজারে কি কি ধরনের মাছের সরবরাহ বেশি, দাম নিয়ে কি বলছেন ক্রেতারা? মোনা, আজকে আপনি যেমনটি জানতে চেয়েছেন, চাঁদপুরে কিন্তু আজকে দেশীয় পর্যাপ্ত মাছ রয়েছে কিন্তু ইলিশের সংকট দেখা দিয়েছে।
আজকে কিন্তু চাঁদপুর মাছঘাটে ইলিশ নেই বললেই চলে। এখন কিন্তু দাম হচ্ছে আকাশ ছোঁয়া। 1 কেজি সাইজের ইলিশ যেটি গতকালকেও বিক্রি হচ্ছে 2400 থেকে 2500 টাকা, সেটি এখন 3000 টাকায় বিক্রি হচ্ছে। এর পাশাপাশি বাজারে কিন্তু পর্যাপ্ত দেশীয় প্রজাতির মাছ রয়েছে। রুই মাছ বিক্রি হচ্ছে 250 থেকে 350, কাতল মাছ বিক্রি হচ্ছে 350 থেকে 450 পর্যন্ত, এবং দেশীয় শিং, কই, এই যে মাছগুলো যেগুলো এখানকার খাল বিলে পাওয়া যায় সেগুলো বিক্রি হচ্ছে আপনার 800 টাকা করে। একবারই চড়া বলা যায় মাছের বাজার। আর আজকে কিন্তু চাঁদপুর যে দেশের বৃহৎ একটি মৎস্য অবতরণ কেন্দ্র চাঁদপুর মাছঘাট, এই চাঁদপুর মাছঘাটে ইলিশের ব্যাপক সংকট দেখা দিয়েছে। এখানে ইলিশের সরবরাহ নাই বললেই চলে, এখানে ঘাট শূন্য দেখা যায়। আজকে আমরা বিগত দিনে দেখেছি সকাল থেকে জেলেরা ফিশিং বোর্ড এবং ট্রলার যোগে ঘাটে মাছ নিয়ে আসতো, আজকে সেই চিত্রটি দেখা যাচ্ছে না। তবে প্রচুর ক্রেতা কিন্তু এখানে এসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। আমি তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এখন বর্ষা এসেছে, ইলিশের মৌসুমেও তারা ইলিশ পাচ্ছেন না, এবং যেটি পাচ্ছেন সেটি চড়া দামে বিক্রি হচ্ছে। অপরদিকে এখানে যারা ব্যবসায়ী রয়েছেন আমি তাদের সাথেও কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে আজকে চাঁদপুর মাছঘাটে ইলিশের তেমন সরবরাহ নেই। সরবরাহ না থাকায় কিন্তু দাম আকাশচুম্বী। তো তারা আশা করছেন যে এই সংকটটি যদি কেটে যায়, চাঁদপুর মাছঘাটে যদি মাছ আসে, এটি কিন্তু কৃত্রিম একটি সংকট। এখানে আড়তদারদের কমিশন নিয়ে একটি দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। এই দ্বন্দ্বের কারণেই কিন্তু চাঁদপুর মাছঘাটে এখন ইলিশ আসতেছে না। তো এটি দ্রুত সময়ের মধ্যে যদি নিরসন হয় তাহলে কিন্তু আবারও চাঁদপুর মাছঘাটে পাইকাররা মাছ নিয়ে আসবেন এবং ইলিশের সংকট কেটে যাবে। তো এই ছিল মনা চাঁদপুর মাছঘাট থেকে আমার কাছে সবশেষ। শরীফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, চাঁদপুরের নিত্যপণ্যের বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শরীফ। দীর্ঘ 17 বছর পর রংপুরে অনুষ্ঠিত হচ্ছে জামায়াতের সমাবেশ। জেলা স্কুল মাঠে হওয়া সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে উচ্ছ্বাস। এ নিয়ে আরো জানাতে সমাবেশস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রফিক ইসলাম। রফিক, সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন আমাদেরকে জানান। আপনি জানেন যে প্রায় 17 বছর পর জামাত রংপুরে কিন্তু এই সমাবেশের আয়োজন করতে পেরেছে। অনেকটা বড় ধরনের প্রস্তুতি নিয়েছে এখানকার যারা জামাতের আয়োজক কমিটির সদস্যরা রয়েছেন, তারা বলছেন যে বৃহৎ এই সমাবেশে প্রায় 2 লক্ষাধিক মানুষের সমাগম হবে এমন তারা প্রস্তুতি নিয়েছেন। আপনি জানেন যে এর আগেই 5 আগস্টের পরেই জামাতের যে বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান, তিনি কিন্তু রংপুর বিভাগের বিভিন্ন জেলা এবং উপজেলায়, বিশেষ করে জামাতের যেসব এলাকায় বা যেসব আসনগুলোতে প্রার্থী রয়েছেন, সম্ভাব্য প্রার্থী রয়েছেন যারা জিতে আসতে পারবেন, এমন আসনগুলোতে বা ওই জেলাগুলোতে সমাবেশ করেছেন। এরপরেই কিন্তু আজ এই বিভাগ জুড়ে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই কিন্তু মানুষজন, অর্থাৎ জামাতের যে নেতাকর্মীরা রয়েছেন, সমর্থক রয়েছেন, তারা আসতে শুরু করেছেন। আমরা দেখতে পাচ্ছি, আমরা আপনাকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। আমি যদি নিরাপত্তার কথা বলি, যে এখানে 4 স্তরের নিরাপত্তার কথা বলেছে মেট্রোপলিটন পুলিশ। গতকাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মজিদ আলী, তিনি নিজেই এসে এই মাঠ পরিদর্শন করে গেছেন, কোথায় কি আছে তিনি দেখে গেছেন, এবং তিনি আমাদের সঙ্গে, গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেছেন যে এই সমাবেশকে ঘিরে সব ধরনের যে নিরাপত্তার ব্যবস্থা সেটি তারা নিয়েছেন, এমনটি বলেছেন। একই সঙ্গে জামাতের পক্ষ থেকে এখানে তাদের যে স্বেচ্ছাসেবক দল রয়েছে, সেই স্বেচ্ছাসেবক দল প্রস্তুত করা হয়েছে, এবং বিভিন্ন সড়কের বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ মোড়গুলো রয়েছে, পয়েন্টগুলো রয়েছে, প্রবেশদ্বারগুলো রয়েছে, এই প্রবেশদ্বারগুলোতে তাদের নিজস্ব কর্মী রেখেছেন, যে কারণেই শহরের যে শৃঙ্খলা, সেই শৃঙ্খলা কিন্তু তাদের নিজস্ব বলয়ের মধ্যে রয়েছে, এমনটি জানিয়েছেন। আরেকটি বিষয় আমি জানিয়ে বলি যে রংপুর বিভাগের
বিভাগের কিন্তু 33টি আসন রয়েছে। এই 33টি আসনের মধ্যে আমরা যেমনটি জেনেছি বিভিন্ন সংস্থাগুলোর মাধ্যমে আমরা জেনেছি যে 16টিতে তারা বিজয় নিশ্চিত করতে চায়। একই সঙ্গে এই সমাবেশের মাধ্যমে তারা একটি বড় মেসেজ দিতে চায় আগামী নির্বাচনকে ঘিরে। তো আমরা এ নিয়েই যুক্ত করতে চাই। এই মুহূর্তে রয়েছেন আমাদের সামনে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। আমরা তাকে যুক্ত করতে চাই যে এই সমাবেশ থেকে আপনারা কি মেসেজ দিতে চান। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, দীর্ঘদিন পরে যেহেতু একটা বিশাল সমাবেশ আমরা আয়োজন করতে যাচ্ছি, আল্লাহ চাহে তো লোকের সমাগমও সেই রকমই হবে আমরা আশা করছি। আর মেসেজ যেটা আমরা দিতে চাই যে দীর্ঘ এই যে দেড় যুগ পরে যে জনসভা হচ্ছে, এর তো মূল কারণ ছিল যে ফ্যাসিস্ট সরকার আমাদেরকে কোনো জনসভা করতে দেয় নাই। যেহেতু দীর্ঘযুগ পরে হচ্ছে সেই জন্য এটা যেমন গুরুত্বপূর্ণ একদিক থেকে, অন্য দিক থেকে আমাদের এখানে মেসেজ যেটা হবে যে ফ্যাসিস্ট সরকার যেভাবে জুলুম অত্যাচার করেছে এবং এই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, ভবিষ্যতে যাতে কোনো জালেম আর এখানে আবির্ভূত হইতে না পারে, কেউ যাতে আর এই ধরনের মানুষের উপর জুলুম অত্যাচার করতে না পারে, এটা নাম্বার 1 মেসেজ। দ্বিতীয় মেসেজ হচ্ছে সামনে নির্বাচন হবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি কেয়ারটেকার সরকার, যেটা বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক আমিরে জামাত জনাব অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ ওনার চিন্তা প্রসূতের মাধ্যমে এই কেয়ারটেকার সরকার গঠিত হয়েছিল এবং ভালো নির্বাচন হয়েছিল। মাঝখানে তারা এই কেয়ারটেকারকে বিদায় করে দিয়েছে মানে সংখ্যাগরিষ্ঠতার জোরে। ইনশাআল্লাহ এইরকম সিস্টেমে একটা সুন্দর নির্বাচন হবে আমরা আশা করছি। আমরা শুনছিলাম অধ্যাপক মুজিবুর রহমান কথা বলছিলেন, দুপুরের পরেই মূল কার্যক্রম শুরু হবে। বিকালে জামাতের যিনি বর্তমান আমির রয়েছেন ডাক্তার শফিক রহমান, তিনি বক্তব্য রাখবেন। একই সঙ্গে সদ্য কারামুক্ত জামাত নেতা ইটিমা আজহারুল ইসলাম, তিনি প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন। মানা রফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুরে অনুষ্ঠিত জামায়াতের সমাবেশের স্থল থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রফিক। কুমিল্লার মুরাদনগরে নারী নির্যাতনের ঘটনায় নিয়ে কারণ বাজারে ব্রিফ করছেন র্যাব। সরাসরি যাচ্ছি সেখানে। এখানে ফজর আলী তার ঘরে প্রবেশ করেছে, এটাও সত্য, যেটা আমরা শুনেছি বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার মাধ্যমে। এবং ফজর আলী আগে গিয়েছে বলেই মব পরবর্তীতে ঢুকতে পেরেছে। ফজর আলী আগে গিয়েছে, এখন তার উদ্দেশ্য কি ছিল সেটা ফজর আলী এবং এই ভিকটিমই জানে। এবং মব গিয়েছে, পরবর্তীতে মব ধরেছে। আমরা পরবর্তীতে যেটা দেখেছি, হোয়াট এভার মে বি দ্য কেস, যেভাবে করে একজন নারীকে উলঙ্গ একটা ভিডিও সোশ্যাল মিডিয়া বা সমাজে ছেড়ে দেওয়া, এটা তো কোনোভাবেই কাম্য হতে পারে না, গ্রহণযোগ্য হতে পারে না। তদন্ত সাপেক্ষ অবশ্যই। ইয়াং জেনারেশনকে তো আপনার করতে লাগে না। শাহপরানের একটা উদ্দেশ্য ছিল, এটা শাহপরানের কিছু লোকজন ছিল এবং দীর্ঘদিন যাবৎ উত্তক্ত করছিল। শাহপরান পারিবারিক ভাবেও তার ভাই বোনদের সাথে তার সম্পর্ক ভালো ছিল না, তার বাবা মার সাথে তার সম্পর্ক ভালো না। শাহপরানের অর্থনৈতিক অবস্থা একটু দুর্বল, এটা সে নিজেই বলেছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে। সেই হিসেবে তার পরিবার থেকেও শাহপরান ফজর আলী থেকে একটু ডিস্টেন্স হয়ে গিয়েছিল। সে সব মিলিয়েই এই ফজর আলীকে একটু সাহায্য করার উদ্দেশ্যে মূলত এই পরিকল্পনাটা করে। এট দ্য সেম টাইম দুজনই এই মহিলাকে উত্তক্ত করতে, যেটা বলছি যে দুইজনেরই এখানে দুই ভাই উত্তক্ত করছিল। তো এখানে বড় ভাই ছোট ভাই, এবং এই ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে সালিশও হয়েছিল। সেখানে ফজর আলী কর্তৃক শাহপরানের হেনস্থার শিকার হয়েছে। সেটার থেকেই এই প্রতিশোধটা নেওয়ার জন্যই, ফজর আলীকে সাহায্য করার জন্যই মূলত এই ঘটনাটা সে সাজিয়েছিল। এইটা তদন্তে বেরিয়ে আসবে, তদন্ত হোক। অলরেডি 4 জন অ্যারেস্টেড নিয়ে এটা নিয়ে অলরেডি আপনারা জানেন যে গতকাল আদালত উঠানো হয়েছিল। তানদিনের এটা তো আমরা তদন্ত করছি না, আমরা আসামি যারা আমরা শাহপরানকে পেয়েছি, শাহপরানের কাছ থেকে যে তথ্যগুলো পেয়েছি সেটাই আমরা বলছি। বাজার পরিস্থিতি নিয়ে জানাতে চট্টগ্রাম ও নোয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী AKM নাজিম এবং মাওলা সুজন। প্রথমে যাচ্ছি চট্টগ্রামে। নাজিম, মাছ, মাংস ও সবজির দাম কেমন দেখছেন জানাবেন। চট্টগ্রামে কিন্তু গত কয়েকদিন ধরে যে মৌসুমী বৃষ্টি, সেই বৃষ্টির পাশাপাশি আগামী 2 দিন পর যে পবিত্র আশুরা, সেই আশুরা উপলক্ষে কিন্তু
ব্রয়লার মুরগির দাম কিন্তু ধীরে ধীরে ইতিমধ্যে বেড়ে গেছে, কারণ গত সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগি এখানে প্রতি কেজিতে 20 থেকে 25 টাকা পর্যন্ত বেড়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। কারণ তারা যদি বলছেন পবিত্র আশুরা উপলক্ষে যে কৃত্রিম একটি সংকট তৈরি করে কিছু কিছু ব্যবসায়ী কিন্তু ইতিমধ্যে ব্রয়লার মুরগির দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। আরো আগামীকালকে বা তার পরশু পবিত্র আশুরার দিন কিন্তু আরো দাম বাড়তে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা। পাশাপাশি অন্যান্য যেসব সবজি জাতীয় পণ্য রয়েছে সবগুলোর দাম বাড়তি, কারণ গত সপ্তাহের ব্যবধানে করলা, টমেটো, বেগুন এসব পণ্য কিন্তু 5 থেকে 10 টাকা, আবার অনেক ক্ষেত্রে 15 টাকা পর্যন্ত বেড়েছে বলে ক্রেতারা জানিয়েছেন। তো ব্যবসায়ীরা বলছেন গত কয়েকদিন ধরে থেমে থেমে যে বৃষ্টি, সেই বৃষ্টির কারণে কিন্তু সংকটের কারণে যে সরবরাহ সংকট, সেটির কারণে কিন্তু নিত্যপণ্যের প্রয়োজনীয় এসবের দাম বাড়ছে। পাশাপাশি চট্টগ্রামের বাজারে কিন্তু চালের যে ঊর্ধ্বগতি সেটি কোনোভাবে ঠেকানো যাচ্ছে না, কারণ বস্তা প্রতি চালের 300 থেকে 350 টাকা, আবার মানভেদে 400 টাকা পর্যন্ত প্রতি বস্তায় বেড়েছে। এই ক্ষেত্রে ব্যবসায়ী যারা রয়েছে সেটি আমরা সকাল থেকে কয়েকটি বড় বাজারে ঘুরে দেখেছি, সেখানে ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। তারা যেমনটি বলেছেন, বাজারে চালের কোনো সংকট না থাকলেও কিন্তু ধীরে ধীরে কিন্তু চালের বস্তা প্রতি 300 থেকে 350 বা 400 টাকা পর্যন্ত প্রতি বস্তায় বেড়েছে। এতে করে সাধারণ মানুষের মাঝে ক্ষোভও বাড়ছে। গতকালকে আমরা দেখেছি ক্যাবের পক্ষ থেকে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে একটি মানববন্ধন করা হয়েছে এবং চালের যে ঊর্ধ্বগতি সেটি ঠেকানোর জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরে কিন্তু তারা আমন্ত্রণ জানিয়েছেন, যেন দ্রুত কৃত্রিম সংকট না থাকার পরেও কেন এসব পণ্যের দাম ধীরে ধীরে বাড়ছে। পাশাপাশি সবজি জাতীয় পণ্যের পাশাপাশি নিত্য প্রয়োজনীয় যতগুলো পণ্য রয়েছে সবগুলো পণ্যের দামই ধীরে ধীরে কিন্তু ঊর্ধ্বমুখীর দিকে যাচ্ছে। পাশাপাশি মাছ মাংস বলতে গেলে দেশীয় যেসব মাছ রয়েছে রুই, কাতলা, মৃগেল, কালীবাউস, এসব মাছের ক্ষেত্রে কিন্তু আগে থেকে দাম বেশি, কারণ দেশীয় মাছ পাওয়া খুবই দুঃসাধ্য ব্যাপার, সেই জন্য কিন্তু এসবের দাম বাড়তি থাকে। এবং সামুদ্রিক যেসব মাছ সেগুলো কিন্তু কেজি প্রতি অনেকগুলো মাছের দাম বেশি বলে এখানকার ব্যবসায়ীরা বলছেন। তবে ভোক্তা সাধারণ যারা রয়েছেন তারা যদি বলছেন যে এসব নিত্য প্রয়োজনীয় পণ্য যদি লাগাম টানা দরকার, তাহলে ভোক্তা অধিকার সংরক্ষণ সহ জেলা প্রশাসনের অন্যান্য যেসব সংস্থা রয়েছে তারা যদি প্রয়োজনীয় ব্যবস্থা নেয়, তাহলে এসবের দাম ধীরে ধীরে কমে আসবে। এদিকে আরেকটি খবর হচ্ছে যে চট্টগ্রামের খাতুনগঞ্জ বাজারে কিন্তু পেঁয়াজের প্রতি কেজিতে 5 থেকে 6 টাকা পর্যন্ত বাড়তে শুরু করেছে, কারণ খাতুনগঞ্জের ব্যবসায়ীরা বলছেন কৃত্রিম সংকটের কারণে কিছু কিছু ব্যবসায়ী কিন্তু এসব সংকট তৈরি করার কারণে কিন্তু এসব পণ্যের দাম ধীরে ধীরে বাড়ছে। আমরা এখন চলে যাব আমাদের সহকর্মীর কাছে, তিনি জানাবেন নিত্য পণ্যের প্রয়োজনের বিষয়ে বিস্তারিত। নাজিম, আপনাকে ধন্যবাদ। আমি যদি চট্টগ্রামের মতো নোয়াখালীর কথাও যদি বলতে চাই, নোয়াখালীতে কিন্তু গত সপ্তাহতে কিন্তু এই সপ্তাহে বাজার ঘুরে আজকে সকাল থেকে যে চিত্র দেখেছি, আসলে যে গত সপ্তাহ থেকে এই সপ্তাহে সবজির দাম বেড়েছে, একই সাথে বেড়েছে চালের দাম, এবং যে মাছের বাজার ঈদুল আজহার পর থেকেই কিন্তু একটা অস্বস্তি পর্যায়ে রয়েছে, একটা অস্থিতিশীল পর্যায়ে রয়েছে। আসলে তো ক্রেতারা যারা সাধারণ ক্রেতা রয়েছে তারা বলছে যে আসলে এই অবস্থায় যারা যে সীমিত আয়ের যারা মানুষ রয়েছে তারা আসলে যে তাদের যে দৈনন্দিন জীবনে যে সীমিত বাজেট রয়েছে সেই বাজেটের সাথে তারা পেরে উঠছে না। তো একই সাথে যদি নিত্য পণ্যের কথা বলতে হয় তাহলে চালের দাম, প্রতিটি চালের দামে কেজি প্রতি 8 থেকে 10 টাকা 12 টাকা করে বেড়েছে। তবে কিন্তু একটি স্বস্তির বিষয় রয়েছে যে পেঁয়াজ এবং রসুন মোটামুটি ক্রেতাদের নাগালের ভিতরে রয়েছে, এবং অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় জিনিস রয়েছে তেল ছাড়া কিন্তু অন্যান্য নিত্য প্রয়োজনীয় মোটামুটি ক্রেতাদের নাগালের ভিতরে রয়েছে। তারপরও কিছু কিছু ক্রেতা অভিযোগ করে বলেছেন যে কিছু কিছু যে ব্যবসায়ী রয়েছে, অসাধু ব্যবসায়ী রয়েছে, যে এক এক দোকানে প্রকারভেদে এক এক ভাবে টাকা রাখা হচ্ছে। তো আমি এখন এই বিষয়ে বাজার পরিস্থিতি নিয়ে কথা বলবো একজন ক্রেতার সাথে। আমি তার কাছে জানতে চাইবো যে সার্বিকভাবে আপনি বাজার পরিস্থিতি কেমন দেখছেন এবং বাজারে জিনিসপত্রের দাম কেমন বলে আপনি মনে করছেন? আসসালামু আলাইকুম, ধন্যবাদ দেশ টিভিকে। বাজার ব্যবস্থা বলতে গেলে মধ্যবিত্তদের জন্য অনেক সমস্যা হচ্ছে, বিশেষ করে সবজির বাজার গত সপ্তাহ থেকে এই সপ্তাহে প্রতি কেজি সবজিতে 10 থেকে 15 টাকা করে বেড়ে গিয়েছে, এবং মাছের বাজারে অস্বাভাবিক বৃদ্ধি। মাছের বাজার, সবজির বাজার, মাছের বাজার এবং চাউলের বাজার, ঈদ পরবর্তী চাউলের বাজার এখনো অস্থিতিশীল অবস্থায় আছে। তেলের দামও বাড়তি আছে। বাজার ব্যবস্থা মনিটরিং আরেকটু জোরদার করার প্রয়োজন। মধ্যবিত্তদের চলাফেরাতে খুবই কষ্ট হচ্ছে। ধন্যবাদ দেশ টিভিকে। ধন্যবাদ আপনাকে। তিনি আসলে যেমনটি জানাচ্ছিলেন ঈদুল আজহার পরবর্তীতে কিন্তু চালের বাজার একটা অস্থিতিশীল পর্যায়ে রয়েছে, একই সাথে যে মাছের বাজার অস্থিতিশীল পর্যায়ে রয়েছে। তো আমার সাথে কিছু মাছ বিক্রেতার সাথে কথা হয়েছে, তারা জানিয়েছেন যে আসলে যে
যে যে নোয়াখালী দক্ষিণাঞ্চল থেকে স্থানীয়ভাবে যে মাছ সরবরাহ আসতো সেসব মাছ সরবরাহ কমে আসা কিন্তু এই মাছের দামে একটি বাড়তি প্রভাব পড়ছে। অপরদিকে সবজির বাজারের যে বাড়তির কারণ হচ্ছে যে বর্তমানে ভরপুর বর্ষা মৌসুম, এই মৌসুমে কিন্তু যে দক্ষিণাঞ্চল থেকে অর্থাৎ নোয়াখালী দক্ষিণাঞ্চল থেকে যেসব সবজি স্থানীয়ভাবে সরবরাহ হতো সেসব সবজিও কম আসায় কিন্তু সবজির বাজার আর বেড়েছে বলে বলছেন বিক্রেতারা। অপরদিকে সাধারণ ক্রেতারা কিন্তু অবিলম্বে বাজার মনিটরিং এর একটি দাবি করেছেন। তারা একই সাথে জানিয়েছেন যে প্রশাসনের কোনো নজরদারি তারা দেখতে পাচ্ছেন না, ফলে যে যার মতো করে দাম হাঁকাচ্ছে। তবে আপনাকে যে মনে হয় একটি স্বস্তির বিষয় যে ডিমের দাম মোটামুটি ভাবে একটু কম রয়েছে। প্রতি পিস ডিম 9 টাকা করে, প্রতি হালি ডিম 36 টাকা করে বিক্রি হচ্ছে। একই সাথে যে অন্যান্য মোটামুটি যে নিত্য প্রয়োজনীয় যে পেঁয়াজ, রসুন, আদা সহ যে অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য রয়েছে এগুলো কিছুটা হলো ক্রেতাদের নাগালের ভিতরে রয়েছে। মনে হয় এই হচ্ছে নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ। আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম ও নোয়াখালী থেকে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন নাজিম ও সুজন। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিকে ঘিরে নানা আয়োজন করছে জাতীয় নাগরিক পার্টি। এরই অংশ হিসেবে ঠাকুরগাঁয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে পদযাত্রা। সেখানে অংশ নেবেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শাকিল আহমেদ। শাকিল, পদযাত্রাকে ঘিরে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে কি কি বার্তা দেওয়া হচ্ছে? ধন্যবাদ। আমি একটু জানাতে চাই যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি যে কর্মসূচি নিয়েছে সারা দেশব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচি, সেই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আজ ঠাকুরগাঁওয়ে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি যদি একটু জানাই যে আজকে এই মুহূর্তে ঠাকুরগাঁও শহরে যে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা কর্মসূচিটি অনুষ্ঠিত হবে, ঠাকুরগাঁও শহর থেকে এই কর্মসূচি শেষ হওয়ার পরে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় জাতীয় নাগরিক পার্টির দ্বিতীয় পদযাত্রাটি অনুষ্ঠিত হবে। এবং এই কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যারা নেতৃবৃন্দ আছেন তারা সকলে এখানে উপস্থিত থাকবেন। এবং আমরা লক্ষ্য করছি যে এখানে ইতিমধ্যে যে ঠাকুরগাঁও শহরের পুরাতন বাসস্ট্যান্ড রয়েছে, এখানে জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন ধরনের নেতাকর্মীরা ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং কিছুক্ষণের মধ্যে এনসিপির যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন যে তারাও এসে উপস্থিত হবেন। আমরা একজনের সঙ্গে একটু কথা বলতে চাই যে আজকের যে জুলাই পদযাত্রা কর্মসূচি, এ থেকে আপনাদের বার্তাটা কি থাকবে? আজকের জুলাই পদযাত্রা থেকে আমাদের বার্তা হলো যে আমরা 17 বছরের যে স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছি এবং যে আন্দোলনের মধ্য দিয়ে এই সফলতা অর্জিত হয়েছে এবং এই জুলাই আন্দোলনে যত মানুষ আহত এবং নিহত হয়েছে, এই আহত এবং নিহতদের পুনর্বাসন করতে হবে এবং তাদের প্রতি নির্যাতনকারী এবং তাদের প্রতি আক্রমণকারীদেরকে বিচার করতে হবে এবং বিচারের পরে আর কোনো ফ্যাসিস্ট সরকার, কোনো স্বৈরাচার যাতে এইভাবে ক্ষমতা দখল করতে না পারে, এইরকম একটা সংস্কার সাধন করে তারপরে আমরা দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের দিকে যাব। তার আগে আমরা কোনো নির্বাচনে যেতে রাজি না। ধন্যবাদ। যেমনটি জানাচ্ছিলেন যে দ্রুত রাষ্ট্র সংস্কার, তারপর ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিগত যে সরকার রয়েছে তাদের দোষদের বিচার নিশ্চিত করার পরে তারা জাতীয় নির্বাচন চান, এমনটি আমাদেরকে জানাচ্ছেন যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতৃবৃন্দ। তো এই ছিল ঠাকুরগাঁও থেকে সর্বশেষ। শাকিল, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঠাকুরগাঁও জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিকে ঘিরে জাতীয় নাগরিক পার্টির অনুষ্ঠিত পদযাত্রা সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাকিল আহমেদ। নওগাঁয় চালের বাজারে বারবার অভিযান সত্ত্বেও কমছে না দাম। এখনো কেজি প্রতি 6 থেকে 8 টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কামাল হোসেন। কামাল, দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? আপনি যেমনটি বলছিলেন, নওগাঁয় ঈদের পর থেকে চালের বাজার ক্রমশ বৃদ্ধি পেতে পেতে প্রায় 6 টাকা 8 টাকা পর্যন্ত প্রতি কেজিতে চালের দাম বৃদ্ধি পেয়েছে এবং প্রতি সপ্তাহে এই দামটা বৃদ্ধি পাচ্ছিল। এই অতিরিক্ত বৃদ্ধি পাওয়ার কারণে নওগাঁর চালের বাজারের স্থিতিশীলতা নিয়ে আসার জন্য জেলা প্রশাসন, খাদ্য অধিদপ্তর এবং ভোক্তা অধিদপ্তর, সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর সহযোগিতায় বেশ কিছু চাল গুদাম, চাল বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে। বেশ কিছু জায়গায় চাল, ধান জব্দ করেছে এবং বিভিন্ন জায়গায় সংরক্ষণ, চাল গুদাম করা সব কোথাও কোথাও সিল করা করছে। এত কিছু
করে মূলত নিয়ন্ত্রণ আনার চেষ্টা করার ক্ষেত্রে মূলত ধানের বা চালের দাম বৃদ্ধি হওয়ার যে একটা চালের যে একটা লাগামবিহীন দাম বৃদ্ধির যে গতি ছিল সেই গতিটা কিছুটা বন্ধ হয়ে যায়নি। বলতে গেলে ঈদের পরে চালের দাম 6 থেকে 8 টাকা প্রতি কেজিতে দাম যে বৃদ্ধি পেয়েছিল এখন ওই বেশি দামে বিক্রি হচ্ছে, তবে নতুন করে চালের দাম আর বৃদ্ধি পায়নি। মোটামুটি আমি যদি আজকে আপনাকে চালের বাজারের কথা বলি, আজকের খুচরা বাজারে চাল বিক্রি হচ্ছে, জিরা বিক্রি হচ্ছে 77 থেকে 78 টাকা করে, কাটারি বিক্রি হচ্ছে 78 থেকে 80 টাকা কেজি, সুমলতা বিক্রি হচ্ছে প্রতি কেজি 64 থেকে 66 এবং স্বর্ণা বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকা কেজি দরে। নওগাঁয় আমি জানিয়ে রাখি যে নওগাঁয় আসলে চালের দাম বৃদ্ধির কোনো কারণই নেই, কারণ নওগাঁয় একটা চাল উদ্বৃত্ত একটা জেলা। নওগাঁয় 1,92,000 হেক্টর জমিতে এবার ইরি ধান হয়েছিল এবং 8,72,000 মেট্রিক টন চাল উৎপাদিত হয়েছে। নওগাঁর 3 মৌসুম মিলে প্রায় 17 লক্ষ মেট্রিক টন চাল উৎপাদিত হয়ে থাকে। নওগাঁর উপদিন বাজারে চালের প্রয়োজন হয়ে থাকে মাত্র 4.5 থেকে 5 লক্ষ মেট্রিক টন। সেই হিসেবে নওগাঁয় প্রায় 12 লক্ষ মেট্রিক টন চাল উদ্বৃত্ত থেকে যায়। সেই হিসেবে চালের দাম বৃদ্ধি পাওয়ার কোনো কারণই থাকে না। নওগাঁর চাল বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়ে থাকে। তো নওগাঁর চালের বাজার নিয়ে মোটামুটি এমনটি ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, নওগাঁ থেকে চালের বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী কামাল। ফলের ভরা মৌসুমেও ময়মনসিংহের বাজারে চড়া আম সহ সব ধরনের ফলের দাম, এতে সাধারণ ক্রেতারা সিন্ডিকেটকে দায়ী করছেন। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, বাড়তি দাম নিয়ে কি বলছেন ব্যবসায়ীরা? সুমিষ্ট রসালো ফলে ভরপুর ময়মনসিংহের বাজার এবং যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে এই বড়া মৌসুমেও ফলের দাম কিন্তু অনেকটাই চড়া রয়েছে এবং বিক্রেতারা বলছেন তারা বিভিন্ন জায়গা থেকে ফল সংগ্রহ করছেন এবং সেখান থেকেই চড়া দামে কিনতে হচ্ছে তাদের, যার কারণে কিন্তু দামের যে ঊর্ধ্বগতি সেটি কিন্তু তারা বলছিলেন। অর্থাৎ রাজশাহী, চাপাই নবাবগঞ্জ এবং নওগাঁর আম কিন্তু ময়মনসিংহের বাজারগুলোতে এখন ভরপুর এবং সেই আম বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে এবং ব্যবসায়ীরা বলছেন সেই আম তাদের আনতে কিন্তু যে পরিবহন খরচ সেটি কিন্তু অনেকটাই বেশি, যার কারণে কিন্তু বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে সেই বিষয়টি তারা বলছিলেন। এছাড়াও অন্যান্য ফলের দামও কিন্তু অনেকটাই চড়া রয়েছে এবং বিশেষ করে মধ্যবিত্তদের নাগালের বাইরে কিন্তু অনেক ফলের দাম রয়েছে। আমরা যদি বলি যে এখানকার আপেল কিন্তু বিক্রি হচ্ছে 320 থেকে 340 টাকা কেজি ধরে। এছাড়াও আঙ্গুর বিক্রি হচ্ছে, লাল আঙ্গুর বিক্রি হচ্ছে 560 টাকা কেজি ধরে। সাদা যে আঙ্গুরটি রয়েছে সেটি কিন্তু বিক্রি হচ্ছে 460 টাকা কেজি ধরে। কিন্তু এছাড়াও নাশপাতি বিক্রি হচ্ছে 320 টাকা কেজি ধরে। ডালিম বিক্রি হচ্ছে 600 টাকার উপরে কিন্তু কেজি প্রতি বিক্রি হচ্ছে এবং মালটা বিক্রি হচ্ছে 280 থেকে 320 টাকা কেজি পর্যন্ত কিন্তু বিক্রি হচ্ছে। এই নিয়ে কিন্তু যারা ভোক্তা রয়েছেন বিশেষ করে তারা কিন্তু বলছেন যে এই বড়া মৌসুমে ফলের দামে কিন্তু তারা কিন্তু কিছুটা খুব প্রকাশ করেছেন। আমরা যদি একজন ভোক্তার সঙ্গে একটু কথা বলতে চাই, ফলের দাম এই মুহূর্তে কেমন মনে হচ্ছে আপনার? সাধারণ বাজারের তুলনায় অনেক বেশি মনে হচ্ছে, কারণ সিজনে আসলে সাধারণত আমরা যে পরিমাণ ফল পাই ওই ফলের তুলনায় বাজারের দাম অনেক বেশি। সাধারণত আম 50-60 টাকা 70 টাকা হওয়ার কথা এই সময়, কিন্তু 100 টাকার কেজির নিচে কোনো আমই নেই। আর স্বাদেরও তেমন অনেক পার্থক্য আছে। আর আগে যেমন আম ছিল, এই আম রূপালী আম খেলে মনে হচ্ছে যে অমৃত খাচ্ছি। এখন ভ্যারাইটি আসছে, একই অনেক কিছু মিক্সচার আছে, যার কারণে হচ্ছে। তিনি কিন্তু বলছিলেন যে ফলের দাম কিন্তু অনেকটাই চড়া রয়েছে এবং তাদের নাগালের বাইরে রয়েছে এবং ব্যবসায়ীরা বলছেন যে তাদের পরিবহন ব্যয় কিন্তু বেশি হয়, বেশি দামে বিক্রি করতে হচ্ছে, সেই বিষয়টি বলছিলেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহের ফলের দরদাম নিয়ে সর্বশেষ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, ময়মনসিংহ থেকে ফলের বাজার সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইলিয়াস।